জিয়া বিহীন এই বছর কেমন হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কথা আমরা শুনছি, সেই নতুন বাংলাদেশ কেমন হবে তা অনেকটা নির্ভর করছে বেগম জিয়ার যে আপোষহীনতার রাজনীতির কথা আমরা বলি, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা আমরা বলি, সেই লড়াইগুলো বর্তমানে যে দলগুলো রাজনীতির মাঠে আছে সেই দলগুলো সেই লড়াইকে জারি রাখতে পারবে কিনা তার উপর অনেকটা নির্ভর করে। বেগম জিয়া তার ত্যাগের মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন এই আপোষহীনতার রাজনীতি কতটা কঠিন, কিন্তু এই যে কঠিন রাজনীতি তিনি করলেন তার এই কাঠিন্যের জন্য, তার এই সহ্য করার জন্য বাংলাদেশের মানুষ কি পেল সেটা আমাদের ভাবতে হবে। বাংলাদেশের মানুষ যা পেতে পারতেন, বাংলাদেশের মানুষেরা যা পেতে পারতেন তা আসলে সঠিক সময় কেন পাননি, সেই রাজনীতিটা বোঝার জন্য আমাদের সত্যের কাছাকাছি পৌঁছতে হবে, সত্যকে জানার চেষ্টা করতে হবে। কারণ সাধারণ মানুষ যদি পর্দার নেপথ্যের খেলা কিভাবে হয় তা যদি না জানে, তাহলে শুধুমাত্র নেতার ত্যাগের মধ্য দিয়ে, নেতারাই কষ্ট করে যান, জীবন দিয়ে যান, মানুষ লাভবান হয় না। আজকে সেই বিষয়টি বুঝবো আমাদের আলোচনায়। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এবং সাবেক ডিআইজি প্রিজন শামসুল হায়দার সিদ্দিকী। একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, রাজনীতির বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি সাক্ষী। আমরা তার কাছ থেকে অনেক বিষয় জানবো। এবং আমাদের সাথে আরো যুক্ত আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর নাহরিন আই খান। মুজিবুর রহমান মঞ্জু, নাহরিন আই খান এবং শামসুল হায়দার সিদ্দিকী, আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ সময় দেবার জন্য, আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি প্রথম যে প্রসঙ্গটি আনতে চাই, আসলে শামসুল হায়দার সিদ্দিকী, আপনাকে আমরা পেয়েছি, আমি আপনার কাছে শুরুতে আসতে চাই। আপনি ১/১১ সময়ের, সেই সময়ের আপনি একজন সাক্ষী। আপনি জানেন যখন বেগম জিয়া কারাবন্দী ছিলেন সেই সময় তাকে ১৩টি শর্ত দেওয়া হয়েছিল ক্ষমতায় আসার জন্য, যে শর্তগুলো দেওয়া হয়েছিল তিনি সেখানে সেই শর্তগুলো শোনার পর দুর্ব্যবহার করেছিলেন। তিনি ক্ষমতাকে দূরে ঠেলে দিয়েছেন। তিনি আপোষহীনতার যে জায়গাটায় ছিলেন সেই জায়গার কারণে তাকে শুধু ভোগান্তির শিকার হতে হয়নি, তার পরিবারকেও ভোগান্তির শিকার হতে হয়েছে। আপনি কি আমাদের সেই সময়টার কথা কিছুটা বলবেন? শামসুল হায়দার। আপনাকে অশেষ ধন্যবাদ। দেখেন, আমি জেলখানা থেকে চলে আসছি প্রায় 15 বছর, এটা 2007 সালের কথা। তার আগে একটু বলে নেই যে আমি বেগম খালেদা জিয়া কে ওনাকে প্রথম দেখি 1983 সালে, যখন আগে সেকেন্ড লেফটেন্যান্ট কুমিল্লাতে। পরবর্তীতে আমি আপনার পিজিআর এ আসি, পিজিআর থেকে পিএসএফ এ এবং এসএসএফ, এই 3 জায়গায় চাকরি করার সুবাদে এসএসএফ এ থাকাকালীন সময় ওনার বাসায় আমি ডিউটি করি এবং ওনার সাথে আমার রাষ্ট্রীয় সফরে আমেরিকা যাওয়ারও সুযোগ হয়েছিল, সেখানেও তার সাথে আমি ডিউটি করি। এই হিসাবে ওনাকে আগের থেকেই আমি জানি। ভাগ্যক্রমে 1/11-এর সময় উনি যখন জেলে আসেন তখনও আমি ডিআইজি প্রিজন ছিলাম। থাকার কারণে ওনার, আমার যতদূর মনে পড়ে আমি যা দেখছি, উনি ছিলেন, ওনার ছেলে তারেক রহমান উনি ছিলেন এবং কোকো, 3 জনই ছিলেন। বেগম খালেদা জিয়া, উনি আপনারা সবাই জানেন যে উনি কথা কম বলেন, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না। আমরা কারা কর্তৃপক্ষ যারা ছিলাম বিভিন্ন সময়, ব্রিগেডিয়ার বাড়ি, ব্রিগেডিয়ার আমিন যারা আসতেন সেনাবাহিনীর পক্ষ থেকে তার সাথে কথা বলার জন্য, তখন ওই মুহূর্তে আমি কিন্তু ওইখানে উপস্থিত থাকতাম না, একটু দূরে থাকতাম। ওনারা ভিতরে কথা বলবেন বলুন। তো একদিনের ঘটনা যেটা আমি এবং আমাদের জেলার ফারুক সাহেব উনি নিজেও জানেন, তখন ওখানে ছিলেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত রাগ করে খুব জোরে জোরে ভাষায় বলতেছিলেন যে, তোমরা কি মনে করছো দেশের স্বার্থ বাদ দিয়ে প্রথমে আমি আমার স্বার্থ দেখবো? বেশ জোরে কথা বলতেছিলেন নিজের থেকে, আমি ফারুক শুনতেছিলাম। এখন এক্স্যাক্টলি কোন কথার প্রেক্ষিতে উনি এই কথাটা বলছেন তা আমরা জানি না, কিন্তু কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে ওনাকে এমন কোন প্রস্তাব দেওয়া হচ্ছিল বা ওই সময় হয়েছে যেটা উনি পছন্দ করেন না। উনি কোনো অবস্থাতেই দেশের স্বার্থের বাইরে উনি যে কোনো কাজ করার পক্ষপাতে ছিলেন না। এবং পরবর্তীতে তো ওনার সাথে নানা ধরনের কথাবার্তা, উনি কেমন খাইতেন, কিভাবে থাকতেন, আমাদের সাথে কি কথা বলতেন, সেগুলি আলাদা জিনিস। এবং উনি যে সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, এই কথাটা আমি বিভিন্ন সময় বলি, যে একবার ব্যারিস্টার কায়সার কামাল এখনো আছেন, ওনারা জেলে দেখা করতে গেলেন, যাওয়ার সময় গোপনে একটা কাগজে সিগনেচার করাই নিয়েছিলেন বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তখন জেলার ফারুক সাহেব আস্তে করে বেগম খালেদা জিয়াকে বল ম্যাডাম, এই যে কাগজ সাইন করলো এটা কিন্তু আমাদের জন্য অসুবিধার কারণ হবে।
সাথে সাথেই বেগম খালেদা জিয়া ওই কাগজটা হাতে নিলেন, নেওয়ার পর ফারুকের হাতে দেওয়ার পর বললেন যে যতক্ষণ পর্যন্ত ওরা সমস্ত আইন না মানবে ততক্ষণ পর্যন্ত আপনি এই কাগজ ওনাদের দিবেন না। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে ওনারা আইন এর ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন, আমাদেরকে সহযোগিতা করার কারণে তখন আমাদের ডিউটিটা করাও খুব সহজ হয়। পরবর্তীতে যদি আপনি আরো জানতে চান যে কেমন দেখছেন, আপনারা জানেন যে উনি জেলে থাকা অবস্থায় ওনার মা মারা গেছিলেন, এটা জানেন। যদি পরে বলেন আমি পুরো ঘটনা বলি, কারণ ওনার প্রত্যেকটা কাজের ভিতর আইন মানা, শৃঙ্খলা থাকা এবং কথা কম বলা, যদিও সারাদিনই কথা বলতেন আমাদের সাথে এবং ওনাদের কোনো রকম বাড়তি কোনো চাহিদা ছিল না। কথা বলতে গেলে সবগুলি একবারে আসে। যেমন ওনার কাছ থেকেই আমি প্রথম জানলাম যে জনাব তারেক রহমানের ডাক নাম পিনু কিভাবে। উনি একটা ছোট্ট চিঠি লিখছিলেন, তখন জনাব তারেক রহমান উনিও জেলে, লিখছিলেন আমার যতটুকু মনে পড়ে লাস্টে খালেদা জিয়া কথাটা লিখছিলেন এবং তোমার জন্য চিন্তা হয় দোয়া করে তুমি ধৈর্য ধরো, এই টাইপের কথা, খুব বেশি কথা না, ছোট ছোট লেখা, সুন্দর। যখন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম এরপরে যখন কোনো চিঠি লিখবেন তখন নিচে আপনার নামটা লিখবেন না, ওই একটা চিঠি দিছিলেন, ওটা আমি পরবর্তীতে তারেক রহমান সাহেব ওনার কাছে দিয়ে দিই এবং এটার কোনো উত্তর উনি আমার কাছে দেন নাই। কি জন্য এগুলি কথা বলার না, এটা দিচ্ছে যে এই চিঠি কোনোভাবে বাইরে গেলে অনেকে বুঝবে না যেটা কার লেখা, কিন্তু খালেদা জিয়ার নামটা দেখলে জানবে। সাধারণত দেখেন ওখানে যারা থাকে আমরা চাই না যে জেলখানার কোনো ঘটনা বাইরে হয়ে যাক, যদিও এটা কিন্তু কোনো অন্যায় না, চিঠি দেওয়াটা কিন্তু কোনো কারা বিধানের বিধি বহির্ভূত কোনো কাজ না। যে লেখাতে সমাজে ব্যক্তিতে কোথাও কোনো অঘটন সৃষ্টি হবে ওই সমস্ত কথা শুধু আমরা দিই না। এটা আগের সরকার প্রধান যিনি শেখ হাসিনা ছিলেন ওনারটা কিন্তু আমরা অনেক জায়গায় কেটে দিছি কালো করে যাতে কেউ না দেখতে পারে, কিন্তু উনি এমন কোনো কথা লেখেন নাই যেটা কাটা দরকার বা কাটা উচিত। ওনার ইয়ের জন্য বলছে নিচে নামটা না লেখাটা ভালো, এটা কোনো জরুরি কোনো কিছু না, বাইরে কেউ যাতে কোনো কিছু না জানে। আর যদি একবারে এটা বলেন যে জেলখানার যে জিনিসটা এখনো আমাদের দারুণভাবে মর্মাহত করে, যে উনি ওনার মা যখন মারা যান তখন উনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে ওঠেন এবং অনেক কান্নাকাটি করেন। ওনার রাত্রে যখন শোনা গেল যে ওনার মা মারা গেছেন তখন আমি বাইরে একটা কাজের নাটকে দেখতে গেছিলাম সেদিন, কঞ্জুস নাটক। এই সময় ওই জেলার ফারুক রিং করল স্যার এই ঘটনা। তারপরে রাত্রে আমি চলে আসি, সরকারি ভাবে পেরোলে মুক্তির ব্যবস্থা করা হয়। মুক্তির টাইম ছিল 11টার দিকে, কিন্তু 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 1:30টা বাজে, তখনও কিন্তু উনি যেতে পারেন নাই। এক সময় রাগ করে ওই ফারুককে বলতেছিল যে তোমরা যদি আমাকে না পাঠাও তাহলে আমি হেঁটেই রওনা দিব। ফারুক সাহেব আবার আমাকে তাড়াতাড়ি টেলিফোন করে, স্যার আপনি একটু আসেন, আমি তো আর এমনি রাখতে পারতেছি না, আমি তাড়াতাড়ি ওখানে যাই। এটার একটা কারণ এখন আমরা বলি, ওই মুহূর্তে বলি নাই। তখন একটা সরকারি আদেশ ছিল যে যেহেতু জনাব তারেক রহমান উনিও জেলে, কোকো উনিও জেলে এবং বেগম খালেদা জিয়া তিনজনই জেলে এবং তিনজনই দেখা করতে যাবেন, কিন্তু তিনজনই দেখা করুক, তিনজনের মধ্যে যাতে দেখা সাক্ষাৎটা না হয়। যার কারণে প্রথমে কোকোকে পাঠানো হলো, উনি দেখে আসলেন, তারপরে জনাব তারেক রহমান সাহেব ওনাকে পাঠানো হলো, লাস্টে বেগম খালেদা জিয়া গেলেন, তখন সাথে আমিও গেলাম। এখন বাসায় যাওয়ার পরে পেরোলের তো একটা সময় থাকে, সময় শেষ হয়ে যাওয়ার পরে একটু বেশি সময়ের পর আমি ভিতরে একজন বললাম যে সময় শেষ হয়ে গেছে, ম্যাডাম যদি এখন চলে আসেন আমাদের জন্য ভালো। এই কথাটা যখন ম্যাডামের কানে গেলেন তখন ম্যাডাম আর দেরি করেন সাথে সাথে চলে আসছেন। কিন্তু পরবর্তীতে আমি শুনছি যে তখন ম্যাডাম খেতে বসছিলেন, উনি আর খান নাই, না খেয়ে বলছেন যে না জেলের লোকদের বিপদে ফেলে দরকার নাই, আমি খাবার ওইখানেই খাবো না, চলো তাড়াতাড়ি চলে যায়। উনি চলে আসলেন। এই কথাটা শোনার পরে কিন্তু আমাদের খুব আফসোস হয়েছে যে খাওয়ার টেবিল থেকে আমার সাধারণত কারো এরম ওঠানো উচিত না। কিন্তু এই কথাটা আমরা কেন বলি, যে উনি যে 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, উনার কথায়, আচার আচরণে, ব্যবহারে কোথাও ওই ধরনের কোনো জিনিস প্রকাশ পায় নাই এবং আইনের প্রতি অত্যন্ত
শ্রদ্ধাশীল ছিলেন, যে কারণে এই কথাটা আমরা কিন্তু আমি আসবো আবারও আপনার কাছে, শামসুল হায়দার চৌধুরী, আপনার কাছে আমি আবারও আসবো। মুজিবুর রহমান মঞ্জু, আমি শামসুল হায়দার সিদ্দিকী, আমি আপনার কাছে আবারও আসবো। মুজিবুর রহমান মঞ্জু, আমি আপনার কাছে আসছি। আপনি জানেন যে এখন অনেক সত্যই আসছে, আমরা এরপরে জেনেছি, আমরা প্রণব মুখার্জির একটি বইয়ের বরাদ দিয়েও বলতে পারি যে মইনুল আহমেদকে চাকরির নিশ্চয়তা দেন প্রণব মুখার্জি, এবং সেখানে আমরা এমনও জানি যে 2008 ফেব্রুয়ারিতে এক ধরনের চুক্তিও হয়, সেখানে মইনুল আহমেদ প্রণব মুখার্জির মধ্যে চুক্তি হয় এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য প্রণব মুখার্জি নেপথ্যে থেকে কাজ করেন। এবং আমরা শেষ পর্যন্ত দেখতে পেলাম যে ঠিক ক্ষমতায় আনাই হলো আওয়ামী লীগকে, এবং আওয়ামী লীগকে অনেকগুলো আসন দিয়ে তারা ক্ষমতায় আসলো, মাত্র 30টি আসন বিএনপিকে দেওয়া হলো। এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা সেরকমটা দেখলাম আর কি। এখন অনেকেই সেই কথাগুলো বলছে, এর আগে হয়তো বলে নাই। এই যে আপসহীনতার রাজনীতি যেটা বেগম জিয়া করে গেছেন, যে কারণে তার দল এই নিপীড়নের শিকার হয়েছে, তিনি নিপীড়নের শিকার হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে সেই আপসহীনতার রাজনীতির পথে এখন বিএনপি আছে কিনা, এবং আপনি কিভাবে দেখছেন সেটা একটু শুনি। কাজে যাচ্ছেন, বেদনার সময় পার করলাম আমরা কালকে, আজকে আবার প্রথম দিন বছরের শুভ নববর্ষ। দেশবাসীকে আপনার মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপসহীনতার রাজনীতিটা অ্যাকচুয়ালি লং টার্ম ইম্প্যাক্ট আছে, এটা কিন্তু তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। তাৎক্ষণিকভাবে মনে হয় যে এই অনড় মনোবল বা আপসহীনতা এটা আসলে খারাপ। যেমন আমরা নিজেরাও বেগম খালেদা জিয়ার 1/11 সময়ের এই যে অনড় অবস্থানটাকে আমরা সমালোচনা করি। তখন আমরা বলেছিলাম, আমরা অনেকে সব খুব প্রাজ্ঞ রাজনীতির ভাব ধরে বলেছিলাম যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। বাট উনি যদি সেদিন কম্প্রোমাইজ করতেন তাহলে 2008 সালেই হয়তো উনি ক্ষমতায় আসতে পারতেন, এবং আহমেদদেরকে উনি একটা একটা দায় মুক্তি দিতেন, এবং তার বিনিময়ে তিনি ক্ষমতায় বসে যেতে পারতেন। এটা একদম সর্বজন বিদিত একটা কথা। এখন এই সময়টায় তার উপর যে এই যে দীর্ঘ সময় তিনি ক্ষমতার বাইরে থাকলেন, জেলে গেলেন, ধুকে ধুকে তাকে তার শারীরিক বিরাট পর্যায়, তারপরে তার ধুকে ধুকে শেষ পর্যন্ত তার মৃত্যু, এই পুরো সময়টা আমাদের কাছে মনে হয়েছে যে আপসহীনতার এই যে একটা কষ্ট, আমরা বলি না যে তিক্ত ফল তার চূড়ান্ত ফল কি মিষ্ট হয় কিনা। কিন্তু কালকে যখন বেগম খালেদা জিয়ার এই বর্ণাঢ্য বিদায়, এবং তাকে নিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা কোনো খুঁজ পাচ্ছি না, তার জীবনের যে আমরা একটু সমালোচনা করব সেরকম আমরা খুঁজে পাচ্ছি না। দেখেন কত বাক বদল হয়েছে ওনার জীবনের। উনি 3বারের প্রধানমন্ত্রী, উনি যতবার নির্বাচন করেছেন প্রত্যেকবার সর্বোচ্চ আসনে, ব্যক্তিগত সর্বোচ্চ আসনে উনি বিজয়ী হয়েছেন। উনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, একজন বীরোত্তমের স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, ওনার স্বামী বাংলাদেশের প্রেসিডেন্ট, এবং দুর্দণ্ড প্রতাপে এবং বলা যায় যে একটা গৌরবোজ্জ্বল পিরিয়ডের মধ্যে উনি আপনি বলেছেন, যথার্থই বলেছেন, সমালোচনার জায়গা খুঁজে পাচ্ছেন না। কিন্তু আপনি যে জোটে যুক্ত হলেন, সেই জামাতের নেতারা তো অনেক সমালোচনা করছেন, তারা বেগম জিয়ার নাম না নিয়ে হলেও বেগম জিয়ার দলের সমালোচনা করছেন, যেটা আসলে বেগম জিয়ার উপরেই যায়। এমনকি 4 দলীয় জোট যখন ক্ষমতায় ছিল তারাও অংশীদার ছিলেন, তবুও সেই 4 দলীয় জোটের সময়েরও সমালোচনা তাদের নেতাদের মুখ থেকে আমরা শুনছি, কর্মীদের মুখ থেকে শুনছি। তারেক রহমানের কথা বা বিএনপির অন্যান্য নেতাদের কথাও আমরা শুনেছি, ভারতের সাথে সমঝোতা করে তারা দেশ পরিচালনা করতে চায়। জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট দেশ বিদেশে তারাও এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আমরা দেখলাম যে তারেক রহমান যখন দেশে আসলেন, এসে যে শহীদ ওসমান হাদি, যিনি নির্মমভাবে হত্যাকাণ্ড, গুলিবিদ্ধ হয়ে তাকে হত্যা করা হলো, শহীদ হয়ে গেলেন, এই হাদিকে কিন্তু ভারত থেকে বলা হয়েছে টেররিস্ট। কিন্তু তারেক রহমান এসে নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে কিন্তু আমরা দেখলাম যে ওসমান হাদির কবর জিয়ারত করলেন। বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনীদের আমরা হারিয়েছি, এই সেনাবাহিনীদের এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারতের যোগসাদৃশ্য একটা রিপোর্টের তথ্য আমরা পেলাম। এসে তিনি এই বিডিআর হত্যাকাণ্ডে সেনা সদস্যদের কবর জিয়ারত করলেন। তো এরপরও আমরা কেন এই যে কথাগুলো শুনছি, এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? এটা কি জাস্টিফাইড কিনা, নাকি এটা অন্যায়? রাজনৈতিক দলের তো পর্যালোচনা সমালোচনা থাকবে। আমি বিএনপিকে যেটা দেখি বা বেগম জিয়াকে যেটা দেখি, জিয়াকে কিন্তু অনেকগুলো অভিধা দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে উনি গণতন্ত্রের মা,
একটা হচ্ছে আপসহীন দেশনেত্রী, আরেকটা বলা হয় যে সাম্রাজ্যবাদ বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী একটা সোচ্চার অবস্থান ওনার রয়েছে। তো এই জায়গা থেকে আমরা যেটা দেখি যে বেগম খালেদা জিয়াকে হয়তো সাময়িকভাবে অনেকে আপনার করতে পারেন, কি বলা যায়, যে সমালোচনা করতে পারেন, কিন্তু আমরা যখন দেখি যে ওনার, যেমন আমি আপনাকে শেষ কথাটা বলি, এটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লাস্ট ওনার যখন আপনার গেলেন, উনি ভারতের সাথে ওনার যে মিটিং হয়েছে সেই মিটিং এ গেলেন, সেখানে আমরা যতটুকু শুনেছি, আমাকে আপনার আব্দুল আওয়াল মিন্টু সাহেব বলেছেন, উনি কিন্তু সেই মিটিং এ ছিলেন। উনি বললেন যে ইন্ডিয়ানরা ওনাকে শর্ত দিয়েছিল যে আপনি জামাত বা আপনি এইভাবে ধর্মকেন্দ্রিক দলগুলোর সাথে কেন জোট করছেন। তখন উনি একটা চমৎকার জবাব দিয়েছিলেন। উনি বলেছিলেন, দেখেন, আমরা তো মধ্যপন্থী রাজনীতি করি, আমরা যদি এদের সাথে এদেরকে না দেই, হ্যাঁ, তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু এক ধরনের প্রান্তিক রাজনীতি শুরু হবে। ওকে, আমরা 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 মুজিবুর রহমান মঞ্জু, আমি ঠিক এই জায়গাতে আপনার কাছে আসবো। আপনি যে কথাটি উল্লেখ করেছেন যে মধ্যপন্থা রাজনীতির কথা বেগম জিয়া উল্লেখ করেছিলেন, আমি নাহরিন নাই খান, প্রফেসর নাহরিন, আমি আপনার কাছে আসছি। আমরা সম্প্রতি দেখছি যে বেগম জিয়া মৃত্যুর পর বেগম জিয়াকে অনেকেই প্রশংসা করছেন, কিন্তু তারেক রহমানের প্রশংসা আমরা করতে শুনছি না, অনেকে উল্টোটাই আমরা শুনছি। এমনকি তারেক রহমানকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটারও অনেকে সমালোচনা করছেন। আপনি কিভাবে দেখেন, কেন আসলে এটা হচ্ছে বলে আপনার মনে হয়? এটা কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণেই নাকি? আসলে দেখছেন, আজকে যখন অন্য বক্তাদের কথা শুনছিলাম, মনের ভেতর থেকে কোথায় একটা দীর্ঘশ্বাস আসলো। এই দীর্ঘশ্বাসটা হচ্ছে সেই দীর্ঘশ্বাস যে নিপীড়নের গল্পগুলো আমরা কখনোই তেমন করে শুনি নাই। আজকে খালেদা জিয়া মা মারা যাওয়ার পরে যে ঘটনাটা ভাই আমাদের সাথে শেয়ার করলেন, এগুলো শুনে আসলে মনে হয় কি জানেন, এই দেশটা এমন একটা দেশ, এতই অভাগার দেশ, যে দেশে মানুষ মরে না যাওয়ার আগে পর্যন্ত তার সঠিক সম্মান না। এবং খালেদা জিয়া মরে যে প্রমাণ করেছেন যে তার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, এই অন্যায়গুলো মিডিয়া কর্তৃক হয়েছে, রাজনৈতিক ভাবে হয়েছে, যেভাবেই হোক না কেন, কিন্তু একটা ন্যারেটিভ যেভাবেই তৈরি হয়েছে, কিন্তু জনমানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায়নি। আপনি দেখেছেন যে মেট্রো রেলে তার জানাজা হয়েছে, কোন পর্যন্ত সেটার বিস্তৃতি ছিল। তো আপনি যে প্রশ্নটা আমাকে করলেন এই মুহূর্তে, যে এটা তো আসলে আমি মনে করি এই মুহূর্তে আমি ডক্টর নাহরিন, আমি আপনার কাছ থেকে প্রশ্নটা উত্তর নেব, কিন্তু আমাদের একটি ডক্টর নাহরিন, আমি আপনার কাছে আসি। আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে অনেকেই বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন, তার কীর্তির কথা স্মরণ করছেন, কিন্তু পাশাপাশি আবার তারেক রহমানের সমালোচনা করছেন, এমনকি তাকে কি নিরাপত্তা দেওয়া হচ্ছে, এটা তার নিরাপত্তা ইস্যু থাকার আছে জানার পরও সমালোচনা করা হচ্ছে। আমরা একসময় দেখেছিলাম যে বেগম জিয়াকে নিয়েও এ ধরনের সমালোচনা করা হতো। আওয়ামী লীগের অনেকে বলতেন জিয়াউর রহমান ভালো ছিলেন, কেউ কেউ বলতেন এই কথাগুলো, বা সিভিল সোসাইটির একটি অংশ বলতেন, কিন্তু জিয়াউর রহমানের আদর্শ থেকে বেগম জিয়া সরে গেছেন, বেগম জিয়ার বিএনপি সরে গেছে আলাদা, এই কথাগুলো আমরা শুনে এসেছি। কিন্তু আজ প্রমাণ হলো যে বেগম জিয়ার আপসীনতা, যে রাজনীতি তিনি কিভাবে ধারণ করেছেন, জাতীয়তাবাদকে, দেশপ্রেম কিভাবে ধারণ করেছেন, তার এই জানা যাওয়ার জনসমুদ্র সেটা প্রমাণ করলো। এখন আমরা শুনছি যে বেগম জিয়া ভালো ছিলেন, কিন্তু তারেক রহমান ভালো না টাইপ কথাবার্তা। আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কিভাবে দেখেন, এর নেপথ্যে কারণ কি বলে মনে হয় আপনার? আসলে যে কথাগুলো বলা শুরু করেছিলাম যে আসলে তো অভাগার দেশ, দেখেন বেগম জিয়া যতদিন পর্যন্ত কর্মক্ষম ছিলেন, তাকে ওই কথাটাই, যে জিয়া ঠিক পথে ছিলেন, উনি নাই। এখন ওনাকে এবং জিয়াউর রহমানকে একই দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে, তারেক রহমানকে বাইরে হচ্ছে। এটা হচ্ছে জিয়া পরিবারের প্রতি টার্গেটেড এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ড বাংলাদেশের গুটি কয়েক রাজনৈতিক দল। দেখবেন আপনি বাংলাদেশের এখন কিছু রাজনৈতিক দল বা নতুন যে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করছে, অনেক বড় বড় নেতা, নতুন নেতারা, তারা বলেন যে জিয়াউর রহমান খুব ভালো ছিলেন, খালেদা জিয়া খুব ভালো, কিন্তু আমরা তারেক রহমানের বিষয়টা আমাদের ভালো লাগে। মোটামুটি এই ন্যারেটিভটাই তারা করেন। এটার একটা পেছনে কারণ কি জানেন? কারণ আপনি এই মুহূর্তে এমন একজন নেতাকে আপনি দেখাতে পারবেন যে যাকে আপনার তারেক রহমানের কাছাকাছি আপনি দাঁড় করাতে পারবেন, বা একটা তুলনামূলক পর্যালোচনা আপনি করতে পারবেন তাদের তিনজনকে দাঁড় করে। ধরেন আমি যদি তারেক রহমানের কথা বলি, আপনি তাকে এক পাশে দাঁড় করান, জামাতে ইসলামের যিনি আছেন তাকে দাঁড় করেন, এবং একটা নতুন দলের একজনকে দাঁড় করেন। আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে পারেন,
কিন্তু দেখেন, আপনি যদি তারেক রহমানের কথাবার্তা দেখেন, যে অগাস্টের 5-এর পর থেকে আজকে পর্যন্ত, আপনি একেবারে বুকে হাত দিয়ে বলেন তো যে কোনো জায়গাতে আপনার কি ওনার একটা কোনো বক্তব্য বা একটা কোনো শব্দের চয়ন খারাপ লেগেছে? আমার তো লাগে। মানে একটা কি প্রতিহিংসা পরায়ণ কথা উনি বলেছেন? বা এই যে 17 বছর পর বাংলাদেশে ফেরত আসেন, উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে কি আপনি কোনো প্রতিহিংসা খুঁজে পেয়েছেন? প্রথম যে মানে সম্বোধনটি উনি করেছেন প্রিয় বাংলাদেশ, তাই না? এখন তারপর উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। এটা নিয়ে অনেকে বলছে যে ওনার প্ল্যান কেন আমাদেরকে মানতে হবে? এখন একটা দলের নেতা যদি এসে বলে যে আমার কোনো প্ল্যান নাই, তখন আপনি কি বলবেন? বলবেন যে তার প্ল্যান। অগাস্টের পরে আপনার মনে পড়ে কিনা আমি জানি না, তারেক রহমান যখন বাংলাদেশে কোনো সরকারই ছিল না, ওই সময় উনি একটা কথা বলেছিলেন যে আপনার হাতে আপনার শত্রু যদি নিরাপদ না হয়, তাহলে কিন্তু এই বিজয়ের গৌরবটি আর থাকবে না। আপনি এই কথাটাই মর্মার্থ ধরতে পারেন? দেখেন তার পরবর্তীতে কত মব হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু ওই কয়দিন বাংলাদেশে যে স্টেবিলিটি ছিল, তারেক রহমান একটা অনেক বড় দলের নেতা, তাই না? তার কথায় অনেক কিছু হতে পারে। এই যে দেশের মানুষকে একটা স্বস্তি দিয়েছিলেন, আমরা কি কথাটা মনে করি কখন? আমরা কিন্তু এটা মনে করি না। আপনি দেখবেন যে যে কথাগুলো বলছিলাম, যে 3টি দলের নেতাকে যদি আপনি পাশাপাশি দাঁড় করান, যদিও আমার প্রিয় মঞ্জু ভাই উনি একটি জোটেই উনি গেছেন, কিন্তু আমার ধারণা, মঞ্জু ভাইকে অবশ্যই আমি একটা থ্যাংক ইউ দিতে চাই। আমার মনে হয় উনি প্রথম যিনি বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর হসপিটালে গেছেন, আমি যদি ভুল না করি, ওই মুহূর্তে রাজনৈতিক দলের মানুষ, বাইরের রাজনৈতিক দলের মানুষ থেকে। তো তার মানে আমি বুঝতে পারি যে ওনার খুবই ভালোবাসা আছে। কিন্তু নির্বাহ যদি বিচার করেন, তাহলে আপনি দেখবেন যে বিএনপি পলিসি নিয়ে কাজ করছে। বিএনপি 2014 থেকে আপনার 31 দফা দিয়েছে। 31 দফার পরে বিএনপি এই মুহূর্তে তার পলিসি, একটা দেশে যে পলিসি নিয়ে কাজ করতে হয়, আপনি ইকোনমিক পলিসি বলেন, আপনি এডুকেশন পলিসি বলেন, এই যে ফ্যামিলি কার্ড বলেন, বা ধরেন আর যেসব কথাগুলো বিএনপি বলছে, এটি কিন্তু বিএনপি তার, আমি বিশ্বাস করি, এবং কারণ আমি ওই পলিসির একটা পার্ট আমি কাজ করেছি, সো এটা আমার বিশ্বাস যে বিএনপি এটা ভোটের রাজনীতির জন্য করেনি, যে শুধু ভোটের জন্য। এটি তারেক রহমান বছরের পর বছর ধরে এই কাজগুলো উনি করেছেন, এবং আপনি বিশ্বাস করবেন না যে এটার প্রতিটা লাইন, প্রতিটা শব্দ চয়ন, বা কোথায় কি হবে, উনি ঘন্টার পর ঘন্টা উনি এটা প্রেজেন্টেশন দেখেছেন, ওনার ইনপুট দিয়েছেন, এখানে একটা টিমে ভাগ করে করে কাজগুলা করেছেন। তার মানে একটা দেশ চালানোর জন্য যে পরিমাণ, মানে যে সেক্টরে যা যা দরকার উনি সেটা করেছেন। আরেকটা জিনিস আপনি উল্লেখ করে দেখেন যে বাংলাদেশের নেতারা কিন্তু এই দেশকে লন্ডন বানাতে চেয়েছে, বা এই দেশকে আমেরিকা বানাতে চেয়েছে, সিঙ্গাপুর বানাতে চেয়েছে, তাই না? তারেক রহমান তো লন্ডন ফেরত, উনি কি এই দেশকে লন্ডন বানাতে চেয়েছে? চায়নি। কিন্তু উনি কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চায়। উনি কিন্তু কৃষকের জন্য পলিসি দিচ্ছে, উনি কিন্তু গ্রামের খেটে খাওয়া নারীর জন্য পলিসি দিচ্ছে। আর পাশাপাশি যদি আপনি অন্য দলগুলোকে দেখেন জামাতে ইসলামী এমন একটি দল, এই মুহূর্তে জামাতে ইসলাম কি করেছে? নারী 5 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে, এ থাকলে সম্মান পাবে না বাইরে থাকলে? এগুলোর বাইরে এবং 71-কে নিয়ে কিছু প্রবলেমেটিক বিষয়কে সামনে এনে সেগুলো নিয়ে কথাবার্তা বলছেন। তার কাছ থেকে কোনো স্পেসিফিক কোনো পলিসি দেখেছেন একটা দেশ চালানোর জন্য? এবং পাশাপাশি যদি আপনি নতুন দল দেখেন, তারা শুধু সংস্কারের গল্প করছে, তারা এই কথাগুলো বলে। তাহলে এই যে একটা কম্পারেটিভ ডিসকাশনে আপনি যদি যান, এই মুহূর্তে আপনার কাকে হবে যে যিনি যোগ্য? এখন এই যোগ্য হওয়ার কারণে হয়েছে কি, এটা তো ভোটের রাজনীতি। রাজনৈতিক কারণে তারেক রহমানকে যে মোকাবেলা করার একটা মানে সিস্টেম খুঁজে বের করতে হবে, তো এই জন্যই ওই ন্যারেটিভটা দেওয়া হচ্ছে যে তারেক রহমান কেন বলছে তার একটা প্ল্যান আছে, বা আপনি যেটা বললেন নিরাপত্তা বিষয়। এখন যত যেটাই হোক না কেন, আপনাকে তো এটা বিশ্বাস করতে হবে যে উনি বাংলাদেশের অনেক বড় দলের যিনি হোক বা না হোক, উনি তো প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ছেলে, তাই না? আপনার সিক্রেট এবং বাংলাদেশ সাবকন্টিনেন্টে আপনি জানেন যে এই ধরনের নেতাদের, আপনি বেনজির ভুট্টোকে দেখেছেন, আপনি ইন্দিরা গান্ধীকে দেখেছেন, রাজীব গান্ধীকে দেখেছেন, যে কিসের মধ্যে দিয়ে যায়। তাহলে যেখানে একটা সিকিউরিটি কম্পার হয়, তো তার তো এতটুকু সিকিউরিটি পাওয়াটাই উচিত। এবং এটা নিয়ে তো আমি মনে করি না যে কোনো ধরনের কোনো বিদ্বেষ থাকার কথা, কিন্তু বিদ্বেষটা কেন? আমি আসবো ডক্টর নাহরিন, আমি আসবো। আপনার রেফারেন্স দিয়েছেন
বিদ্বেষ থাকার কথা না আপনি বলছেন, কিন্তু আমরা দেখছি সেই বিদ্বেষ আছে, সেটা আমরা দেখছি। আমি মুজিবুর রহমান মঞ্জু আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে বেগম জিয়াকে কোট করে যে সেই সময়টাতে বেগম জিয়া মধ্যপন্থার রাজনীতি করতে চান বলে জামাত ইসলামীকে রেখেছে, কিন্তু জামাত ইসলামীকে সাথে রাখার জন্য তিনি শুধু বিদেশি বন্ধুদেরকেই হারান নেই, আমার মনে হয় দেশেও তিনি অনেককে বিরাগ ভাজন হয়েছেন। কিন্তু সেই দল জামাত ইসলামের অনেক নেতা যাদের বিরুদ্ধে বা শিবিরের নেতারা যাদেরকে নিপীড়ন করা হয়েছে, আমরা তার সেই সময়গুলোতে বেগম জিয়াকে স্পষ্টভাবে কথাও বলতে দেখেছি, প্রতিবাদ করতে দেখেছি। কিন্তু এখন আমরা এসে দেখছি যে এই দলের অনেকে বেগম জিয়ার নীতিকে নিয়ে প্রশ্ন করছে, বেগম জিয়ার দল নিয়ে সমালোচনা করছে। আপনি এটা কিভাবে দেখেন? আসলে এটা কি প্রতিদানটা এরকম কি আসলে প্রত্যাশিত কিনা? একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিকভাবে যেহেতু বিএনপি একটা মতাদর্শ বিলং করে, জামাত একটা আলাদা মতাদর্শ বিলং করে, সুতরাং মতাদর্শিক বিরোধ বা একে অপরের সমালোচনা তো থাকবে। সেই সমালোচনা নিয়ে নিশ্চয়ই যার যার যুক্তি দিয়ে তারা সমালোচনা করবে। কিন্তু আপনি জানেন, আমি দীর্ঘ সময় থেকে এটা বারবার বলে আসছিলাম যে বিএনপি এবং জামাত উভয়ে কিন্তু উভয়ের জন্য যথেষ্ট স্যাক্রিফাইস করেছে। আপনি দেখেন বেগম খালেদা জিয়াকে এত বেশি বুলিং এর শিকার হতে হয়েছে, এত বেশি অপবাদের শিকার হতে হয়েছে যে তাকে এমনও বলা হয়েছে যে উনি জামাতের আমির। এত কিছু বলার পরও উনি কিন্তু জামাতের সঙ্গ ছাড়েন নাই, মানে জামাতকে জোট থেকে কখনো ওনারা সাথে রেখেছেন। আবার অপরপক্ষে জামাতকেও আমরা দেখি, জামাতকে যারা প্রস্তাব দিয়েছিল যে আপনারা বিএনপি জোট ছাড়েন, তাইলে আপনাদের বিচার হবে না, আপনাদের দলের উপর নিপীড়ন হবে না, কিন্তু জামাত বিএনপির সাথে জোটবদ্ধ ছিল। কারণ উভয় দলের একটা রিয়েলাইজেশন ছিল। আপনি জানেন যে 1996 সালে উভয় দলের এই বিভেদের কারণে কিন্তু যেটা আমরা দেখি যে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল 91 এর পরে। 91-তে জামাত এবং বিএনপির বিরোধের ফলে তাদের মধ্যে একটা বিভেদ ছিল এবং তারই প্রেক্ষিতে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরে কিন্তু উভয় দল রিয়েলাইজেশন করেই তারা কিন্তু পরে 91 সালে 2001 সালে তারা ক্ষমতায় আসে জোটবদ্ধভাবে, এবং বিএনপির ক্যাবিনেটে জামাতের দুজন মন্ত্রীও ছিল। এবং সেখানে আমরা দেখেছি বিএনপি এবং জামাতের দুই দলেরই সেখানে কিন্তু তারা একসাথে সরকার গঠন করেছে। আমি বারবার যেটা তাদেরকে বলতাম বা আমার যে অ্যাপ্রোচটা, বিএনপি জামাত এত লম্বা সময় ধরে ঐক্যবদ্ধ ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথে ছিল, কিন্তু যখন আওয়ামী লীগ চলে গেছে বা আওয়ামী লীগের পতন ঘটেছে, তখনই দেখা গেছে খুব আর্লিয়েস্ট পসিবল টাইমে তারা আবার পুরানো বিভেদে ফিরে গেছে। এটা নিশ্চয়ই পুরানো রাজনীতির মানে প্রতিস্থাপন, এবং এটা নিশ্চয়ই সাধারণ মানুষ ভালোভাবে দেখছে না। এটা আমরা কিন্তু একদমই তাই, একদমই তাই। হুজুরের মঞ্জু, সেই জায়গায় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো আসলে সাধারণ মানুষ ভালোভাবে দেখবে না, তো আমরা তো আসলে ট্যাগিংটা আর দেখতে চাই না, যে ন্যারেশন বিল্ডিং, এটা আমরা আর দেখতে চাই না, সেইভাবে একটি লেবেলিং করা। কিন্তু আমরা দেখছি যে যেমন ভারত বিরোধিতার রাজনীতির কথা বলা হচ্ছে, কিন্তু আসলে ভারত বিরোধিতার রাজনীতির কথা বলে যেমন যেন ভারতীয় একটা রাজনীতি, যে ভারতপন্থা যে রাজনীতি, সেটাকেই যেন ফলো করা হচ্ছে। আগের যে কৌশল আমরা দেখলাম যে মাঝে একটা আনন্দবাজার পত্রিকাতে নিউজ পাবলিশ করা হলো, সেটাকে নিয়ে জামাত ইসলামের কর্মীরা একটা ক্যাম্পেইন করলো, অনলাইনেও আমরা ক্যাম্পেইন দেখলাম যে তারেক রহমান ভারতের সাথে সমঝোতা করে এখানে এসেছেন। অথচ আমরা আজকে দেখতে পাচ্ছি জামাতের আমির রয়টার্সের বরাতে সেই একটা ইন্টারভিউ বরাত আমরা জানতে পারি যে 1 বছর আগে জামাতের আমিরের সাথে ভারতীয় কূটনীতিকদের বৈঠক হয়েছে, কিন্তু তাকে গোপন রাখতে বলা হয়েছিল বলে কিন্তু তিনি গোপন রেখেছেন। এখানে আবার প্রশ্ন আসে, ক্ষমতা না জনতা, জনতা জনতা আমরা স্লোগানই দিই, নাকি আসলে আমরা শুধুমাত্র জনতার কাছে স্বচ্ছ থাকতে চাই? তো সেটা তো আমরা থাকতে দেখছি না। তাহলে এই যে ন্যারেশন, এটা তো অন্যায়। এই অন্যায়কে আপনি এন্ডোর্স করেন কিনা? আপনি জোটে আছেন, এখন কিন্তু আপনার সেই জবাবও দিতে হবে, এবং আপনার জোটের অংশীদার হিসেবে তাদের কাছ থেকেও আপনার নিশ্চয়ই কিছু জিনিস আদায় করে নিতে হবে। সেটাই অন্তত আমরা আশা করি আপনি সেটা করবেন। মুজিবুর রহমান মঞ্জু, আমাদের দেশে এই যে একটা খারাপ প্রবণতা, কারোর সাথে কারো ছবি থাকলেই, কারোর সাথে কারো মিটিং হলেই তিনি অমুকের দালাল হয়ে গেলেন, বা এটা আমি মনে করি এটা অত্যন্ত খারাপ একটা প্রবণতা। যে দলের লোকেরাই এটা করুক, যেমন আমি দেখেছি যে প্রায় দলের লোকেরাই একে অপরকে ছবি দিয়ে এবং একটা মিটিং এর কথা বলে তাকে এটা ফ্রেমিং করার চেষ্টা করা হয়। দেখেন, বাংলাদেশে ভারত কিন্তু দীর্ঘ সময় ধরে বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে, এবং এই কারণেই রেখেছে। অভিযোগটা কি বিএনপির বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে একটাই অভিযোগ, যে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসলে ধর্মভিত্তিক দলগুলোর রাজনীতি প্রসারিত হয়, তারা সুবিধা পায়, এবং বাংলাদেশে
মানে একটা দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটে। এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে বিএনপির প্রতি অভিযোগ। আবার বিএনপিকে আমরা যখন বলি যে দেখেন ভারত বাংলাদেশের ব্যাপারে যে বিমাতা সুলভ আচরণগুলো করেছে এবং বারবার বাংলাদেশকে আপনার একটা ফেইল্ড স্টেট করার জন্য, ফেলিউর স্টেট আকারে এটাকে মানে চিত্রায়িত করার জন্য ভারত নানাভাবে, বিশেষ করে আমাদের সীমান্ত হত্যা, আমাদের পানি মানে ন্যায্য অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা, এরপরে ধরেন নানাভাবে আমাদের উপর বাণিজ্যিক বৈষম্য, তারা যেটা যুগের পর যুগ চালিয়ে আসছে। এই বিষয়টাতে আমরা মানে যেই স্পষ্ট অবস্থান নেয়ার কথা বিএনপির, অনেকের সমালোচনা হচ্ছে যে বিএনপি এখানে স্পষ্ট অবস্থান নেন না। এখন প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু এই সমস্ত বিষয়গুলো আগেও কথা বলেছি, যে বিএনপি যখন একটা রাষ্ট্র চালায়, বিএনপি যখন মনে করে যে আমি সরকারে বসেছি, দেখেন জামাতের আমির কিন্তু বলছেন যে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে বলেই ভারতের ওনাদের সাথে মিটিং করার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আপনি দেখবেন যে জামাতের ইতিহাসে এত কূটনীতিক মানে জামাতের সাথে এত ধরম মহরম দেখায়নি, যেটা ইদানিং আমরা দেখেছি। এবং ইভেন চাইনিজ অ্যাম্বাসেডার কে সহ আরো বিভিন্ন রাষ্ট্রের আমরা দেখি তারা প্রচুর পরিমাণে তারা জামাতের অফিসে গিয়েছেন, জামাতের যথেষ্ট। সেটাই রাইট, কিন্তু আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে গোপনীয়তা কেন, উনি মিটিং করছেন, এটা গোপনীয়তা কেন? তাহলে জিএম কাদেরও বৈঠক করে এসে বলবেন যে আমি বলতে পারবো না কারণ আমাকে না করেছে বলবার জন্য। তাহলে এখানে তফাৎটা কোথায় থাকছে? রাজনীতিদের যে বিদদের কাছ থেকে যে আমরা যে স্বচ্ছতা যেটা চাই, সততা যেটা চাই, মানে প্রত্যাশা করি, সেটা তো একই রকম যদি হয় তাহলে পরিবর্তন কোথায় হবে? এই একটা প্রশ্ন। আরেকটি কথা হচ্ছে যে আপনি বলছেন যে ওরা মনে করছে যে ছুটি করেছিলাম, আর আপনি স্পষ্ট থাকার কথা, বিএনপির কাছ থেকে স্পষ্টতার কথা বলেছেন। কোন জায়গায় থেকে স্পষ্ট না বিএনপি, সেই প্রসঙ্গটা আমি আপনার কাছে সুযোগ পেলে শুনবো। ডক্টর নাহারিন, আমি আসবো আপনার কাছে এবং একটা বিরতি। তো আপনাদের অফিসাররা না আসে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ অস্ত্র জমা দিবেন না, এই কথা কিন্তু খুব কম লোক জানে। আমি যেহেতু এইট বেঙ্গলের গত কয়েকদিন আগে এইট বেঙ্গলের রিইউনিয়নের সময় এই ঘটনাটা আসে, এটা দি পাইনিয়ার্স একটা বই আছে, বইয়েতে উল্লেখ আছে। এটা বলার উদ্দেশ্য হলো যে 26 বছর বয়সে যখন কার বইয়ে উল্লেখ আছে? দি পাইনিয়ার্স একটা এইট বেঙ্গলের স্মারক ম্যাগাজিন টাইপ, এইট বেঙ্গলে, ওইখানে এটা উল্লেখ আছে। এটা ব্রিগেডিয়ার মাহফুজ উনি নিজে মুখে বললেন, উনি ফার্স্ট লং এর অফিসার এবং ওনাকে বেগম জিয়া খুব পছন্দ করতেন। আমার এখানে বলার উদ্দেশ্য হলো যে 26 বছর বয়সেই বেগম খালেদা জিয়া যদি এই আদেশটা দিতে পারেন, তখনই বুঝতে পারেন তো ওনার ভিতরে দেশপ্রেমটা কতটুকু আছে বা ওনার নেতৃত্ব দেওয়ার গুণাবলী তখনই তার মনে সুপ্ত অবস্থায় ছিল। আরেকটা জিনিস, যে জিয়া পরিবারকে নানাভাবে কলুষিত করার জন্য কোকোর কথা নিশ্চয়ই আপনার মনে আছে, নানাভাবে তখন বলার চেষ্টা করতো যে কোকো অ্যাডিক্ট। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডাক্তারদের অনেক জিজ্ঞেস করছি, নিজে দেখছি এটা ভুল, উনি অসুস্থ ছিলেন, কোনো অবস্থাতে উনি অ্যাডিক্ট ছিলেন না। কিন্তু একটা মহল বারবার বলার চেষ্টা করছে যে কোকো অ্যাডিক্ট ছিলেন, ওনার এই অবস্থা। এটা বলার উদ্দেশ্য যে জিয়া পরিবারের প্রতি এই আক্রোশ বা তার বিরুদ্ধে কথা বলার, এটা কিন্তু সব সময় একটা মহল করেই থাকতো। লাস্টের যে কথাটা আপনি বলতেছেন যে নিরাপত্তা, ওইটার আগে বলি, নানা সময় যখন বেগম খালেদা জিয়ার সাথে আমার জেলখানায় কথা হতো, একদিন উনি কথায় বলে ফেললেন যে ডিআইজি সাহেব, আমরা জাতীয়তাবাদী শক্তি, কোনো অন্যায় বা কোনো ভুল করলে আমরা আপনাদের, মানে আর্মির কথা বলছে, আপনাদের কিন্তু তেমন ক্ষতি করব না, ওরা কিন্তু সুযোগ পেলে আপনাদের কিন্তু মেরে ফেলবে। দুইবার বলেন যে ওরা কিন্তু সুযোগ পেলে আপনাদের কিন্তু মেরে ফেলবে। এই যে নিরাপত্তার কথা, তখনই দেখেন উনি কিন্তু এই কথা দুইবার, হত্যাকাণ্ড তার প্রমাণ, এটা উনি বলছিলেন 2007 সালে জেলে থাকা অবস্থা। এখন তারেক রহমান সাহেবের যে নিরাপত্তার ব্যাপারে আপনি নিজেই জানেন, যে রাজীব গান্ধীর কথা বললেন বা আবার অন্যান্য বেনজির ভুট্টোর কথা বললেন, এই সার্বিক বিবেচনায় তো ওনারা অবশ্যই ওনার নিরাপত্তার প্রয়োজন আছে, নিরাপত্তাটা দেওয়া দরকার, তাছাড়া কিন্তু এটা হবে না। নানাভাবে যদি আপনি একবার চিন্তা করেন, ওনারা রাজনীতি নিয়ে কথা বলতেছেন, রাজনীতি আমি করি না বা ওটা পর্যালোচনা করার জ্ঞানও আমার নেই, কিন্তু সাধারণ দেশের নাগরিক হিসেবে তো এটা বলতে পারি যে খোদাই না করুক যদি এখন এই মুহূর্তে জনাব তারেক রহমানের কোনো কিছু হয়, বিএনপির অবস্থাটা কি হবে? শুধু খালি বিএনপি না, সারা দেশের অবস্থাটা কি হবে? এই সমস্ত বিবেচনা সহজ ভাষায় যে ওনার যতটুকু সম্ভব নানা দিকে চিন্তা ভাবনা করে ওনার ফ্যামিলির, তাদের কিন্তু নিরাপত্তাটা বাড়ানো অতীব দরকার। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে বিগত সময়ে যদি সুযোগ থাকতো বা সুযোগ তারা পেত, ওনার যে 2 ছেলের ওয়াইফ আছে, পারলে ওনাদেরও কিন্তু অ্যারেস্ট করা হতো।
আল্লাহর অশেষ সহমতে ওই সুযোগটা হয় নাই। ভবিষ্যতের কথা বিবেচনা করে অবশ্যই ওনার সিকিউরিটির দিকে খেয়াল রাখতে হবে। ওনার দলের ভিতর থেকেও নানা অঘটন ঘটতে পারে, দেশের বাইরে থেকেও ঘটতে পারে। অঘটন ঘটার জন্য কোনো স্থান লাগে না, নানা জনে নানা। এই যে আপনি হাদি ওনার কথাটা বললেন, এটা কেউ আমরা কি কল্পনা করছি? তার চেয়েও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে জনাব তারেক রহমান। কাজেই ওনার জি, কিন্তু আমরা এক্স্যাক্টলি আমরা তো আসলে আপনি বলে রাজীব গান্ধী, বেনজির ভুট্টো, কিন্তু ইন্দিরা গান্ধীর কথা যদি আমরা এখানে উল্লেখ করি, সেখানে তো তার নিজস্ব দেহরক্ষী তাকে হত্যা করে ফেলে। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমানের আসলে কতটুকু সতর্ক হওয়া উচিত? আমি নিজে পিজিআর এ ছিলাম, পিএসএস এ ছিলাম, এসএসএফ এ ছিলাম। সিকিউরিটির ব্যাপারে এমন লোক নিয়োগ করতে হবে যারা ব্যক্তিগতভাবে তারে পছন্দ করে, যারা ভালোবাসে। সিকিউরিটির লোক যদি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ না করে, ভালো না বাসে, তখন সেখানে কিন্তু সিকিউরিটির গ্যাপটা থেকে যায়। এটা সবসময় মনে রাখতে হবে। কাজেই এখন এই মুহূর্তে যারা সিকিউরিটি আছে তারা নিশ্চয়ই 7-5 চিন্তা ভাবনা করেই সমস্ত সিকিউরিটি লোক নিয়োগ করার আগে অনেক ক্রাইটেরিয়া থাকে। তার জন্মস্থান কোথায়, কার কার সাথে মিশে, তার কোনো রাজনীতি করে কিনা, অতীত কোনো ইতিহাস আছে কিনা, সমস্ত দেখে শুনে এই সমস্ত করে। আমার বিশ্বাস যে এখন যারা আছেন তারা যোগ্য চৌকস, তারা নিশ্চয়ই ওই দিক চিন্তা ভাবনা করেই কিন্তু জনাব তারেক রহমানের সিকিউরিটির ব্যবস্থাটা করতেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি মনোবল মঞ্জু, আপনার কাছে আসি। আমরা কথা বলছিলাম যে আপনি সেই সময়ের কথা উল্লেখ করেছেন যখন কিনা সে ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠকের সময় বেগম জিয়া বলেছিলেন যে মধ্যপন্থার রাজনীতির কথা। কিন্তু আমরা দেখলাম যে একটি মধ্যপন্থার রাজনীতির বিপরীতে আরেকটি জোট দাঁড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে আগামী দিনের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে মধ্যপন্থার জায়গা কোথায় থাকবে বলে আপনার মনে হয়? না, বাংলাদেশ অ্যানথ্রোপোলজিক্যালি আমি যেটা মনে করি, বাংলাদেশ অ্যানথ্রোপোলজিক্যালি এটা প্রুভ করেছে বারবার যে বাংলাদেশের মধ্যপন্থার রাজনীতি সাস্টেইনেবল হবে। এখন দেখেন, রাজনীতিতে তো বিতর্ক থাকবে। যেমন আমরা বারবার বলছি যে বিএনপি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির একটা শক্তি আকারে ছিল বলেই বিএনপি, জামাত সবাই একজোট হয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রধান ক্রিয়ানক আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছিল। এখন এই ভারতীয় আধিপত্যবাদের একটা আপাত পরাজয়ের পরে এখন নিজেদের মধ্যে যখন রাজনৈতিক প্রতিযোগিতাটা হচ্ছে, তখন একে অপরকে দোষারোপ করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বিতর্ক রাজনৈতিকভাবে একে অপরকে নানাভাবে আঙ্গুল তোলার রাজনীতি, এটা আপনি একেবারে রাতারাতি বন্ধ হবে আমি সেটা মনে করি না। কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে এমন কিছু রাজনৈতিক জায়গায় আসতে হবে যেখানে কোনো অযৌক্তিক কথা বলা যাবে না। যেমন ধরেন, এই যে তারেক রহমান বাংলাদেশে কেন আসতে পারছেন না, কেন উনি আসছেন না, এটা নিয়ে বহু কথা বলা হয়েছে। এবং এই যে আপনি একটু আগেই প্রথমে বললেন যে ভারতের সিগন্যাল নিয়ে তিনি এসেছেন, আমি মনে করি এগুলো সবই এক ধরনের পলিটিক্যাল রেটরিক, যেটা আমরা এক রাজনীতি আরেক রাজনীতিকে হেয় করার জন্য বা তার চাইতে আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য এটা বলা হয়। এই বিষয়ে রাজনীতিতে আসলে ধোপে টিকে না। ধোপে টিকে আলটিমেটলি সেটা হচ্ছে যেটা মানুষের কাছে প্রতিভাত হয়, মানুষের কাছে সামনে আসে। যেমন এখন যেটা বলছে বিএনপি যদি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে মধ্যপন্থার রাজনীতি, যেমন আপনি দেখেন জিয়াউর রহমানও কিন্তু এই মুসলিম লীগ বা জামাত ইসলামী বা এই ধরনের রাজনৈতিক দলগুলোর লোকদেরকে কিন্তু উনি এক ধরনের স্পেস দিয়েছেন বা অ্যাকোমোডেট করেছেন। খালেদা জিয়াও কিন্তু এক ধরনের অ্যাকোমোডেশনের মধ্যে ছিলেন। এই অ্যাকোমোডেটিভ পলিটিক্স এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে ওনারা প্রধান ভারত বিরোধী দল আকারে দাঁড়িয়েছেন। এখন তারেক রহমান যদি এই রাজনীতি দেশে দেখা যায় যে উনি সেন্টার টু লেফটের দিকে ঝুঁকে পড়ছেন আর জামাত ইসলামী হয়ে পড়ছে সেন্টার টু রাইটের দিকে, তখন এটা কিন্তু এক ধরনের আরেকটা সীমারেখা তৈরি করবে। কারণ আমার কাছে কিন্তু এই ধরনের, এখন আমি এই বিতর্কটাতে যেতে চাই না যে আমি কি বিএনপি কে সেন্টার টু লেফটের দিকে দেখছি বা আমি কি জামাতকে আসলে সেন্টার টু রাইটের দিকে দেখছি বা রাইট টু সেন্টারের দিকে দেখছি। কারণ আপনি দেখবেন জামাত অনেকগুলো পলিসি নিয়েছে, যে পলিসি দিয়ে সে বোঝাতে চাচ্ছে যে সে আসলে কট্টরপন্থী দল না, সে তার মধ্যে হয়েছে সে নারীদের। তাই কি জামাতের নেতারা তো শরিয়া আইন কায়েম করবে সে কথাটা বলে। জামাত কেন সেন্টার টু রাইট হবে? জামাত নিজেই তো একটি রাইটিস্ট ফোর্স বলে আমাদের কাছে মনে হয়। কারণ জামাতের নেতাদের কাছে আমার অনুষ্ঠানে এসে জামাতের গুরুত্বপূর্ণ নেতা বলে গেছেন তারা ইসলামী শরিয়া আইন কায়েম করতে চান। না, জামাতের পক্ষ থেকে আপনি বিভিন্ন রকম বর্ণনা পাবেন। আমি যেটা বলি আর কি, বিভিন্ন রকম বর্ণনা দেখবেন আপনার শোতে অথবা অন্য কোনো শোতে জামাতের নেতারা কেউ কেউ বলেছেন যে তারা এক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তারা বাধা দেবেন না। আমাদের দেশে
আমাদের দেশে একটা বয়ান প্রচলিত আছে যে গান বাজনা, তারপর নারীদের প্রকাশ্যে চলাফেরা এটা ইসলাম সম্মত না, এই ধরনের একটা রেটরিক আমাদের এখানে প্রচলিত আছে। এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে হয়তো আমাদের আলেম ওলামারা বলেন, ঠিক আছে, কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র হলে আসল যেদিকে ফোকাস করা দরকার, যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র মানে তো আসলে একটা ওয়েলফেয়ার স্টেট হওয়ার, কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র হিসেবে ওয়েলফেয়ার স্টেটকে ফোকাস না করে সব সময় দেখবেন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যাবে, নারীদের চলাফেরা করা যাবে না। না, কারণ আমরা এরকম মন্তব্য আসলে শুনছি, সেজন্য এই প্রসঙ্গগুলো আসে শেষ করে দিতে হবে আজকে আমাকে। মুজিবুর মঞ্জু, আমি ডক্টর নাহরিন, আমি আপনার কাছে ঠিক না, এবং আসছি, আমরা শেষ করব। আপনি কারণ কোনো না কোনো ভাবে এগুলো আসে বলেই এই ধারণাগুলো তৈরি হয়। তৈরি হয়। জি জি, নাহরিন খান, আমি আপনার কাছে আসছি। আপনার মন্তব্য দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে কি মনে হয় যে আসলে মধ্যপন্থার রাজনীতির জয় হবে কিনা? আর রাজনীতিতে আমরা এক এক সময় এক একটা কথা কোনো দল থেকে শুনতে চাই না, সেই স্পষ্টতার যে অভাব আছে সেটা কিভাবে দূর হবে বা দূর হচ্ছে কিনা, সে মন্তব্যটা আপনার কাছে শুনি। তার আগে কিছু প্রশ্নের উত্তর দিতেই তো হবে, যেমন মঞ্জু ভাই আমার খুব প্রিয় মানুষ, অনেক